আসসালামু আলাইকুম। আমি সাদিয়া ইসলাম। নেক্সট স্টেপ গ্লোবাল এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের স্পেশাল গেস্ট, যিনি প্রায় অনেকদিন যাবৎ ইউরোপের একটি দেশ বসনিয়াতে হায়ার স্টাডিজ করছেন। সো যারা ব্যাচেলর বা মাস্টার্সের জন্য বসনিয়াতে হায়ার স্টাডিজ করতে চাচ্ছেন, আমরা ভাইয়ার কাছ থেকে জেনে নেব সেখানকার অভিজ্ঞতা এবং সম্পূর্ণ বিষয়াবলী। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আপনার পরিচয়টা যদি ছোট করে আমাদেরকে দিতেন। আচ্ছা, আমি এমডি মবিনুর রহমান, বর্তমানে ইউনিভার্সিটি অফ বানজালুকার এমবিবিএস স্টাডি প্রোগ্রামে চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছি। তো এখানে আমি আমার পক্ষ থেকে আসলে এমবিবিএস বলেন, সবকিছু বলেন, সম্পূর্ণ পড়াশোনার ক্ষেত্রে একটা পাথওয়ে দরকার হয় আমাদেরকে। প্রত্যেকটা ইউনিভার্সিটি বা প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে একটা পাথওয়ে দরকার হয়। কারণ আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের অনেক সমস্যা হয় কি, যে তারা কোর্স সম্পর্কে জানে, বাট কোর্সের পাথওয়েটা জানে না। যে ইউরোপের একটা কান্ট্রিতে আসবো, কিভাবে আমরা পড়াশোনা করব, কিভাবে একটা পাথওয়ে আছে, যে ওখানে যে কিভাবে সেটেল হব, তারপর এর পরবর্তীতে আমাদের জব সিকিউরিটিটা কি, তার পরবর্তীতে আমাদের ফিউচারে পিএইচডি প্রোগ্রাম গুলা, বাকি এগুলো সবকিছু আমাদের স্টুডেন্টদের জানা দরকার। আর হচ্ছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের একটা জিনিস আমি প্রবলেমটা দেখছি, যে তারা শুধুমাত্র চিন্তা করে যে ব্যাচেলর্স ইঞ্জিনিয়ারিং কোনোভাবে এক জায়গায় অ্যাডমিশন নিয়ে নিই, তার পরবর্তীতে আমাদের কি হবে ওই চিন্তাটা করি না। বাট আমি একটা জিনিস বিশ্বাস করি, যখন আমি একটা ইউনিভার্সিটি বা একটা কোর্সে এনরোলমেন্ট করতেছি, তখন আমার জানা দরকার যে আগামী 5টা স্টেপ আমার কি করতে হবে, আমি গ্রাজুয়েশনের পরে কি করব, তারপরে আমার হায়ার স্টাডিজ তারপর যেমন পিএইচডি প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রামের জন্য আমি কি করবো। সো এই জিনিসগুলো আমরা যদি জানতে পারি, যে একটা পাথওয়ে যদি কেউ আমাদেরকে বলে দেয়, তখন সেক্ষেত্রে একটা সুবিধা হয়। বাট রিসেন্টলি আমি অনেক এজেন্সি দেখছি, মানে আমি মেনশন করতেছি না নামগুলা, কারণ এটা তার তার ব্যক্তিগত ব্যাপার, যা যা। তো আমি যে দেখতেছি যে তারা বলতেছে যে কোর্স সম্পর্কে বলছে, বাট কোর্সে যে অ্যাকচুয়াল পাথওয়েটা, যে কি প্রসেসে তারা আসতেছে, তাদের কি এক্সাম দিতে হবে, তাদের আইএলটিএস লাগবে কিনা, ব্যাংক স্টেটমেন্ট লাগবে কিনা, তাদের আদার্স কি কি ডকুমেন্ট লাগবে, এই জিনিসগুলো না কোনো এজেন্সি ঠিকভাবে বলতেছে না। সো এই জায়গাগুলোতে আমি জাস্ট একটা জিনিস ক্লিয়ার করতে চাই সবাইকে, যে পাথওয়েটা, প্রত্যেকটা স্টুডেন্টের মোস্ট ইম্পর্টেন্ট থিং তাদের পাথওয়েটা জানা, যে আসলে কিভাবে তারা আসবে, কিভাবে তারা পড়াশোনা করবে, তাদের ফিউচারটা কি, তাদের জব সিকিউরিটিটা কি, তাদের অ্যাকোমোডেশন কি, তাদের আদার সারাউন্ডিং, যে বসনিয়ার যে সারাউন্ডিং, যে রিয়েল সিচুয়েশনটা কি, এটা তাদের জানা দরকার। সো এর জন্যই আমি মনে করি যে এই জিনিসটা বেটার হয়েছে, যে একটা সেশন রাখা, যে স্টুডেন্টরা জানুক যে আসলে রিয়েল সিনারিওটা কি। ভাইয়া, একজন স্টুডেন্ট হিসাবে বসনিয়াকে কেন চুজ করবে? আচ্ছা, একটা স্টুডেন্ট হিসেবে আমি যদি বলি, বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইউরোপের বিভিন্ন সেনজেন কান্ট্রিতে ভিসা রেশিও অবস্থাটা তেমন একটা ভালো না। কারণ আমাদের আমাদের রিসেন্টলি আমি দেখছি যে নেদারল্যান্ডের কিছু স্টুডেন্টের ভিসা ক্যান্সেল হয়ে গেছে, হাঙ্গেরি, মাল্টা, সব জায়গা থেকে, এবং মোটামুটি এক্সপেন্সিভও আছে। বাট বসনিয়ার কথাটা যদি আমি ধরি, বসনিয়া আমাদের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে, যেটা বলে কস্ট, মানে ইউনিভার্সিটি পেমেন্ট করতে হয় আমাদের, সেটা একবারে কম, টিউশন ফিটা অনেক কম। তারপরে হচ্ছে আইএলটিএস নিয়ে কোনো প্রবলেম নাই, ব্যাংক স্টেটমেন্টটাও নাই, অনেক টাকা দিয়ে যে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে বিভিন্ন, যেমন জার্মানি বলেন, নেদারল্যান্ড বলেন, এখন ব্লক অ্যাকাউন্ট দেখাইতে হয়। কিন্তু এখানে কিন্তু বসনিয়াতে কোনো ব্লক অ্যাকাউন্ট দেখাতে না, কিন্তু নর্মাল ব্যাংক স্টেটমেন্ট, ভিসা অ্যাপ্লাই এর জন্য ব্যাংক স্টেটমেন্ট দেখাতে না। তারপরে একটা সেকেন্ড জিনিস, যে ইউনিভার্সিটি গুলো, যেখানে গভর্নমেন্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ বানসালুকা আছে, ইউনিভার্সিটি অফ ইসারায়েভো আছে, ইউনিভার্সিটি অফ সারায়েভো আছে। তো এই যে পাবলিক ইউনিভার্সিটি গুলো সম্পূর্ণ ইউরোপে কিন্তু রিকগনাইজ। একটা স্টুডেন্ট যখন এমবিবিএস বলে, নার্সিং, ব্যাচেলার্স কমপ্লিট করতেছে, তারপরে কিন্তু তারা সরাসরি ইউএস, যেমন ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে যে কান্ট্রিগুলো আছে অ্যাপ্লাই করতে পারতেছে। যেমন আমাদের কথা ধরি, যদি এমবিবিএস আমাদের ক্ষেত্রে কি সুযোগ সুবিধাটা আছে, আমাদের ইউনিভার্সিটি H++ রিকগনাইজ। তার মানে আমরা যদি ইউরোপে কোথাও যাই, যেমন জার্মানির কথা যদি ধরি, জার্মানিতে গেলে শুধুমাত্র আমাদের বাংলাদেশ থেকে যারা আসবে, বাংলাদেশে সরাসরি এমবিবিএস কমপ্লিট করার পরে বা নার্সিং কমপ্লিট করার পরে তাদের একটা লাইসেন্স এক্সাম ক্লিয়ার করতে হয়, যেমন ডক্টর লাইসেন্স এক্সাম ক্লিয়ার করতে হয়। তারপর হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ এক্সাম ক্লিয়ার করতে হয়। কিন্তু আমাদের কথা যদি হিসাব করি, আমাদের শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ এক্সামটা ক্লিয়ার করলেই কিন্তু আমরা ওইখানে ডিরেক্টলি অ্যাজ আ জুনিয়র ডক্টর বা অ্যাজ আ ইন্টার্ন ডক্টর হিসেবে জব করতে পারতেছি। তো এই জিনিসগুলো যদি প্লাস পয়েন্ট গুলো ধরি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ভালো, মানে সুযোগ সুবিধা আছে। তারপরে যদি ব্যাচেলার্স ধরি, ব্যাচেলার্স যেমন ইঞ্জিনিয়ারিং আছে, ব্যাচেলার্স এর আরো কিছু সাবজেক্ট আছে স্পেসিফিক, যেমন সাইকোলজি আছে, ম্যাথমেটিক্স আছে, ফিজিক্স আছে। তো এই সাবজেক্ট গুলো যদি ধরি, তো এখানে কমপ্লিট করার পরে স্টুডেন্টের একটা মাইন্ডসেট থাকতে হবে, যে না, আমি 4 বছরের মধ্যে আমি পড়াশোনাও করব, পাশাপাশি জব করব, পাশাপাশি আমাকে আমার ফিউচারের জন্য চিন্তা ভাবনা করতে হবে যে আমি কোথায় চলে যেতে পারি। যেমন যারা মাস্টার্স কমপ্লিট করবে, তাদের জন্য যেমন অস্ট্রিয়াতে যাওয়ার একটা স্পেশাল সুযোগ আছে,
যেটা হচ্ছে তারা ইজিলি অস্ট্রিয়াতে যেতে পারবে। যারা ব্যাচেলর্স কমপ্লিট করতেছে তারা ইউরোপের যে কান্ট্রিগুলোতে তারা ঢুকতে পারে নাই ১ম এ। কিন্তু তারা কিন্তু ব্যাচেলর্স কমপ্লিট করার পরে ওই কান্ট্রিগুলোতে যাইতে পারবে এবং ওই কান্ট্রিগুলোতে কিন্তু ইজিলি ভিসা পাবে। তখন কিন্তু ভিসা কিন্তু আর বাংলাদেশ থেকে বা ইন্ডিয়াতে যায়া করতে হচ্ছে না। তখন কিন্তু তারা কিন্তু বসনিয়া থেকে ভিসা করবে। আর বসনিয়া থেকে ইজিলি ভিসা রেশিওটা অনেক বেশি। তো তার মানে ব্যাচেলর্স হ্যাঁ, তার মানে আপু আমি আপনি বলুন। বলতে চাচ্ছেন যে এখানে হুম। হচ্ছে ভিসা রেশিও 100%, তাই তো? হ্যাঁ, অ্যান্ড 100% ভিসা রেশিও। অ্যান্ড আদার কান্ট্রিজ থেকে এটা হচ্ছে বেশি আর কি, সেফ। হ্যাঁ, বেস্ট অপশন আর সেফও আছে, আপনি জব অপরচুনিটিসও আছে। তারপর আপনি কমপ্লিট করার পরে দেখুন একটা যখন ইউরোপিয়ান রিকগনাইজড একটা ইউনিভার্সিটি থেকে পড়বেন, যেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি এখানকার, যেমন ইসারায়েভো এখন র্যাঙ্কিং 3rd এ আছে, 3rd অর 4th এ। ইউনিভার্সিটি অফ বানজালোকা 2nd এ আছে, ফার্স্ট আছে ইউনিভার্সিটি অফ সারায়েভো। তো ফার্স্ট ইউনিভার্সিটি। তো আপনি যখন ইউনিভার্সিটি গুলো থেকে পড়বেন, যখন র্যাঙ্কিং ভালো, যখন আপনি পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়তেছেন, সব জায়গায় কিন্তু পাবলিক ইউনিভার্সিটিটা ম্যাটার করে। যে র্যাঙ্কিং এবং পাবলিক ইউনিভার্সিটি, নট প্রাইভেট ইউনিভার্সিটি ম্যাটার করে। যেহেতু আপনি পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়তেছেন, এরপর আপনার মনে করেন ইউরোপে গেলেন, তখন আপনার রিকগনাইজেশনটাও কিন্তু, আপনার সার্টিফিকেট রিকগনাইজেশনটাও কিন্তু অনেকটা ভ্যালু দিবে কেন ইউনিভার্সিটি গুলা থেকে। সো এই জায়গা থেকে যদি আমি চিন্তা ভাবনা করি, বসনিয়া বেস্ট আমার জন্য, স্টুডেন্টদের জন্য বেস্ট। কারণ কারণ বর্তমানে ভিসা রেশিও আপনারাও জানেন যে বাংলাদেশ থেকে তেমন একটা ভালো না। তো এর জন্য আমি মনে করি যে স্টুডেন্ট আসুক বসনিয়াতে এসে পড়াশোনা কমপ্লিট করে, এরপর ইউরোপের যে কোনো ভালো কান্ট্রিতে জবের জন্য বলেন বা আরো ফার্দার স্টাডিজ এর জন্য বলেন, তারা চলে যেতে পারবে। বুঝতে পেরেছি ভাইয়া। এখন তো হচ্ছে ইনটেক চলমান, সো এই ইনটেকে কতদিন পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে? আর এমনিতে সাধারণত বছরে কয়টা ইনটেক থাকে? হুম। আচ্ছা, এখন আদার্স যে ইউরোপিয়ান কান্ট্রিতে শোজ 2টা ইনটেক থাকে, সামার আর স্প্রিং। বাট এখানে শুধুমাত্র আমাদের একটা ইনটেক, সেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। ঠিক আছে, সেপ্টেম্বর ইনটেকে যদি বলি, ব্যাচেলর্স এর কিছু সাবজেক্ট যেটা ফিলোসফি ডিপার্টমেন্টে এই এই যে জুলাই মাস, এই মাস পর্যন্তই আছে। বাট যদি মাস্টার্স ডিপার্টমেন্ট ধরি, ইঞ্জিনিয়ারিং হচ্ছে ব্যাচেলর্স এর জন্য, এই ব্যাচেলর্স এর জন্য ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস, নার্সিং, এবং হচ্ছে ব্যাচেলর্স এর জন্য ব্যাচেলর্স ইন ম্যানেজমেন্ট ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্ট। এই সাবজেক্টগুলো অগাস্টের 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, যে স্টুডেন্ট লাস্ট অ্যাপ্লাই করতে পারবে। বাট ব্যাচেলর্স ইন ফিলোসফি যে ডিপার্টমেন্ট আছে, ফিলোসফি ডিপার্টমেন্টে কিছু সাবজেক্ট আছে, তা তাদের জন্য এই মাসটাই লাস্ট, মানে জুলাইয়ের 31 তারিখ পর্যন্তই লাস্ট। এর পরবর্তীতে যারা যদি অ্যাপ্লাই করতে চায়, তখন সেক্ষেত্রে কিন্তু আর ফিলোসফি ডিপার্টমেন্টে হবে না। তখন তাদের কিসে অ্যাপ্লাই করতে হবে? ব্যাচেলর্স অফ ইকোনমিক্সে, তারপর হচ্ছে ব্যাচেলর্স অফ ইঞ্জিনিয়ারিং এ কিছু সাবজেক্ট আছে, ট্রিপলি আছে, সিএসসি সাবজেক্ট আছে, তারপর ফুড ইঞ্জিনিয়ারিং, অয়েল এন্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওটাতে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এমবিবিএস, নার্সিং তো আছেই। আর মাস্টার্স এর জন্য সব সাবজেক্টেই। ওকে। সো ভাইয়া, বসনিয়াতে ব্যাচেলর এবং মাস্টার্স এর জন্য কোন কোন ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম আছে, যদি আমাদেরকে একটু বলতেন। ব্যাচেলার্স এর জন্য এবং মাস্টার্স এর জন্য 2টা ইউনিভার্সিটি আছে, যেগুলো হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। সরি, ইউনিভার্সিটি অফ বানজালুকা, ইউনিভার্সিটি অফ ইসারায়েভো। ইউনিভার্সিটি অফ বানজালুকার মধ্যে ব্যাচেলার্স প্রোগ্রামে শুধুমাত্র আছে ব্যাচেলার্স অফ ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট। আর মাস্টার্স প্রোগ্রাম মাস্টার্স ইন ইকোনমিক্স, এই 2টা সাবজেক্ট আছে, এবং সাথে এমবিবিএস এবং নার্সিং আছে। আর হচ্ছে যদি বলি ইসারায়েভো অনেকগুলো সাবজেক্ট আছে, লাইক ইঞ্জিনিয়ারিং এর জন্য আছে ট্রিপলি, সিএসি, এবং ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক এন্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং, এটা একটা আছে। তারপর হচ্ছে ফুড এন্ড অয়েল পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড অয়েল এন্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই কটা সাবজেক্ট আছে। এছাড়া ফিলোসফি ডিপার্টমেন্টে সাইকোলজি আছে, জিওগ্রাফি আছে, সার্বিয়ান ল্যাঙ্গুয়েজ আছে, জার্মান, আরো মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের একটা সাবজেক্ট আছে, যেগুলো হচ্ছে ব্যাচেলার্স এর জন্য। ওকে ভাইয়া। ভাইয়া, ইউনিভার্সিটির ওভারভিউ গুলো যদি আমাদেরকে একটু বলতেন। ওভারভিউ যদি বলি, ইউনিভার্সিটি অফ বানজালোকাটা আমি প্রথমে স্টার্ট করি, কারণ এখানে আমি পড়তেছি। ইউনিভার্সিটি অফ বানজালোকাটা সম্পূর্ণ একটা সিটির ভিতরে। তো এটা হচ্ছে বানজালোকা, মানে সেকেন্ড বিগেস্ট সিটি ইন বসনিয়া। তো বসনিয়ার ভিতরে সেকেন্ড বিগেস্ট সিটি। তো এই জায়গাটাতে হচ্ছে মোটামুটি জব সিকিউরিটি থেকে শুরু করে সবকিছুই ভালোই আছে। তো লিভিং এক্সপেন্সও কম। তারপর হচ্ছে একটা সিটি এরিয়াতে যখন থাকবে, তখন আপনার জন্য ভালো লাগবে। তারপরে যদি ইউনিভার্সিটি অফ ইসারায়েভোর কথা বলি, ইউনিভার্সিটি অফ ইসারায়েভো এক একটা ডিপার্টমেন্ট এক এক জায়গায়, যেমন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে সারাইভোর কাছাকাছি। তো ওই সারাইভো থেকে ওইখানে যেতে মাত্র 10 থেকে 15 মিনিট টাইম লাগে, যদি বাসে হিসাব করি 10 থেকে 15 মিনিট টাইম লাগে। তো স্টুডেন্ট যদি মনে করেন সপ্তাহে 4 দিন ক্লাস থাকে, এরপরে বাকি টাইমটা বা এক্সট্রা যে ক্লাসের পরে যে টাইমটা, তারা যায় সারাইভোতে যায় জব করতে পারবে। বাট এমবিবিএস বা নার্সিং এই সাবজেক্টটা হচ্ছে ফোচাতে একটু হচ্ছে সিটি থেকে একটু দূরে, বাট আচ্ছা সুন্দর এরিয়া।
ওই সব জায়গায় যদি বলি তো সুন্দর এরিয়া, যে বসনিয়ার যদি ইউনিভার্সিটির স্ট্রাকচার বলি, তারপর হচ্ছে যদি ওভারভিউ বলি, তাহলে হচ্ছে বেস্ট প্লেস বলতে পারি দুইটা ইউনিভার্সিটির জন্য। ওকে ভাইয়া, ভাইয়া ওভারঅল এডুকেশন কোয়ালিটি ইউরোপের অন্যান্য দেশের সাথে যদি একটু কম্পেয়ার করে বলতেন, অ্যান্ড এটার স্ট্রাকচার কি ফুলি ইংলিশ? হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ইসার এবং টোটাল প্রোগ্রামটা হচ্ছে ইংলিশ প্রোগ্রামের। সো টোটাল প্রোগ্রামটাই হচ্ছে এমবিবিএস নার্সিংটা ইউনিভার্সিটি অফ বলোনিয়া যে কারিকুলাম যেটা মেনটেন করে। ইউনিভার্সিটি অফ বলোনিয়া কিন্তু ইউরোপের ভিতরে সবচেয়ে পুরাতন ইউনিভার্সিটি, ইতালিয়ান ইউনিভার্সিটি, ইতালিয়ান গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি, এবং ওইটা সম্পূর্ণ ইউরোপের মধ্যে এমবিবিএস এবং নার্সিং যে প্রোগ্রামটা চলে, তো সেটা সম্পূর্ণ ইউনিভার্সিটি অফ বলোনিয়ার আন্ডারেই চলে। এবং আমাদের ইউনিভার্সিটি দুইটা ইউনিভার্সিটি অফ বলোনিয়ার আন্ডারেই মেনটেন করে চলে, এবং ব্যাচেলার্স প্রোগ্রাম বলো মাস্টার্স প্রোগ্রাম বলো সেম ভাবেই চলে। এবং প্রত্যেকটা ইউরোপের রিকগনাইজড, মানে ইউরোপের যেমন যতগুলো ক্রেডিট হিসেবে পড়ানো হয়, ঠিক সেম ক্রেডিটেই এখানেও পড়ানো হয়। সো এখান থেকে কমপ্লিট করা আর ইউরোপে কমপ্লিট করা মোটামুটি সেম কথাই বলা যায়। আর ওকে সম্পূর্ণ ভাই। প্রোগ্রামটি আর সম্পূর্ণ প্রোগ্রামটা হচ্ছে ইংলিশে, এখানে কোনো সার্বিয়ান নাই বা এদের কোনো লোকাল ল্যাঙ্গুয়েজ নেই, সম্পূর্ণ প্রোগ্রামটা। বাট একটা একটা দুইটা কোর্স থাকতে পারে, যেমন একটা ইয়ারে যখন আমি একটা সেমিস্টারে বলি, সেমিস্টারের মধ্যে কিছু কোর্সে বা একটা দুইটা কোর্স থাকতে পারে যে সার্বিয়ান ল্যাঙ্গুয়েজের কোর্স, এটা তেমন একটা মেজর কোর্স না, এটা হচ্ছে আপনার ইলেকটিভ সাবজেক্ট হিসেবে থাকে। ঠিক আছে ভাইয়া, ভাইয়া ব্যাচেলারের জন্য একজন স্টুডেন্টের কি কি রিকোয়ারমেন্ট থাকে বা কি কি রিকোয়ারমেন্ট লাগে? ব্যাচেলার্স এর জন্য 10th 12th এর সার্টিফিকেট গুলো লাগে, এরপর হচ্ছে তাদের বার্থ সার্টিফিকেট লাগে, তাদের পাসপোর্টের কপি লাগে। তো এই জিনিসগুলো হচ্ছে এরপর হচ্ছে ইউনিভার্সিটিকে এইগুলো সাবমিট করার পরে ইউনিভার্সিটি থেকে তাদের কন্ডিশনাল অফার লেটার আসে, কন্ডিশনাল অফার লেটারের পরে তার এন্ট্রান্স এক্সাম হয়। ব্যাচেলার্স এর ক্ষেত্রে দুইটা, ব্যাচেলার্স আর এমবিবিএস নার্সিং বলি, কারণ এগুলো 10th আর 12th এর পরে অ্যাটেন্ড করতে হয় এই কোর্সগুলো। তো আমি যদি এটা বলি, এমবিবিএস নার্সিং আর ইঞ্জিনিয়ারিং এগুলো হচ্ছে রিটেন এক্সাম হবে, বাট ব্যাচেলার্সে হবে ভাইবা এক্সাম। মানে যেভাবে আমরা কথা বলতেছি এইভাবেই একটা নর্মাল একটা ভাইবা এক্সাম হবে, এত ক্রিটিক্যালও না। স্টুডেন্টদের একটুখানি অনেক টাইমে নার্ভাস হয়ে যায়, আসলে ভাবে যে অনেক ক্রিটিক্যাল এক্সাম হবে, অনেক কিছু, কারণ আদার্স ইউরোপিয়ান কান্ট্রি সেম ভাবেই নেয় ক্রিটিক্যাল, মানে অনেক ক্রিটিক্যাল করে নেয়, কিন্তু এখানে সেরকম একটা ক্রিটিক্যাল এক্সাম হবে না, ইজি। একটা স্টুডেন্ট যদি ভাবে যে আমার একটা ইউরোপে একটা ফ্রেন্ড আছে যার সাথে আমি কনভারসেশন করবো, তাহলে সে যদি ওই মাইন্ডসেটে বসে, তাহলে কিন্তু তার জন্য এই এক্সামটা ইজি হয়ে যায়। ওকে ভাইয়া, ভাইয়া সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা আছে তারা হচ্ছে সিএসসি, ট্রিপলি, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো করতে পারবে, মানে বিএসসি করার সুযোগ পাবে এখান থেকে? হ্যাঁ, সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে যে স্টুডেন্ট গুলো আছে তাদের জন্য তো মানে তাদের কাছে অপশন অভাব নাই যদি বলি। যেমন এমবিবিএস নার্সিং আছে, কেউ যদি এমবিবিএস নার্সিং না করতে চায়, তাহলে সে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে গেল, ইঞ্জিনিয়ারিং সিএসসি আছে, ট্রিপলি আছে, তারপর ইলেকট্রিক অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং আছে, ফুড টেকনোলজি আছে, তারপর অয়েল অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রায় প্রায় 5টা ইঞ্জিনিয়ারিং কোর্স আছে। এছাড়াও আছে তাদের জন্য আছে, তারা যদি ব্যাচেলর্স এর কোনো সাইটে চলে যেতে চায়, যেমন ইকোনমিক্সে যেতে চায়, ম্যাথমেটিক্সে বা ফিজিক্সে যেতে চায়, তারা কিন্তু ওই ডিপার্টমেন্টটাতেও যাইতে পারবে। তো আমি যদি বলি সায়েন্সের ডিপার্টমেন্টে সায়েন্সের স্টুডেন্টের জন্য অনেক সুযোগ, মানে আমরা যেমন বাংলাদেশে থাকে যে একটা স্টুডেন্ট কমপ্লিট করার পরে বিভিন্ন দিকে ছড়ায় পড়ে, যেমন ইকোনমিক্স, আদার্স ডিপার্টমেন্ট, ঠিক সেম ভাবে কিন্তু এখানে সুযোগটা আছে। বাট যদি আর্টস এন্ড কমার্স বলি, আর্টস এন্ড কমার্স স্টুডেন্টদের কিন্তু আবার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যেতে পারে না, নর্মাল জিনিস। তারা কিন্তু ফিলোসফি ডিপার্টমেন্টে যতগুলো সাবজেক্ট আছে, তো সবগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তার মানে বলছেন বিজনেস স্টাডিজ স্টুডেন্ট যারা তারা হচ্ছে সায়েন্সের কোনো সাবজেক্ট থেকে পড়তে পারবে না, তাই তো? না, সায়েন্সের কোনো সাবজেক্ট থেকে পড়তে পারবে না, কারণ কি ইঞ্জিনিয়ারিং তো একটা স্টুডেন্ট যখন বিগত 12 বছর কম বা 10th এন্ড 12th এর পরেই তো কাউন্ট করা হয় মানে সায়েন্স এন্ড কমার্সের তো সাবজেক্টটা স্টুডেন্টরা তো ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না। জি ভাইয়া। কিন্তু তাদের জন্য কিন্তু এমন না যে তাদের জন্য সাবজেক্ট নেই, তাদের জন্য কিন্তু ফিলোসফি ডিপার্টমেন্টে অ্যারাউন্ড 10 থেকে 12টা সাবজেক্ট আছে, যেগুলো কিন্তু তারা পড়তে পারবে। ইকোনমিক্স কিন্তু বেস্ট, কারণ যদি ইউরোপের মধ্যে ধরি, ইউরোপের মধ্যে ইকোনমিক্স ম্যানেজমেন্ট সাবজেক্ট গুলো কিন্তু অনেক বেস্ট, কারণ এরা কিন্তু হায়ার করতেছে, মানে এরকম কিন্তু স্টুডেন্ট হায়ার করতেছে যে তাদের সেলস ডিপার্টমেন্টে বলেন, তাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে বলেন, এগুলো কিন্তু স্টুডেন্ট থেকে হায়ার করতেছে। সো অপশন আছে লট, মানে স্টুডেন্টদের জন্য লট অফ অপশন আছে ইউরোপে যাওয়ার জন্য। সো স্টুডেন্ট যদি পড়াশোনাটা যদি কন্টিনিউ করে, যদি স্টুডেন্ট একটা জিনিস ভাবে যে না আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করে, যদি ক্যারিয়ার নিয়ে চিন্তা করে, তার কাজের পাশাপাশি পড়াশোনাটা কন্টিনিউ করতে, যদি পড়াশোনা কন্টিনিউ করে, প্রফেসরদের সাথে ভালো ভালো কমিউনিকেশন থাকে, তার যদি রেজাল্ট ভালো থাকে, সে কিন্তু ইউরোপের যে কোনো কান্ট্রিতে যায় কিন্তু সে জব করতে পারবে। তারপর ফার্দার যে আদার যে হায়ার স্টাডিজ গুলো আছে সেগুলো করতে পারবে, মাস্টার্স পিএইচডি গুলো করতে পারবে কিন্তু। ওকে ভাইয়া, ভাইয়া আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে এখানে সিজিপিএ এন্ড আইএলটিএস কতটুকু ব্যারিয়ার? আপু, আমি প্রথমে মেনশন করছি এখানে কিন্তু আইএলটিএস নেই।
আইএলটিএস যদি স্টুডেন্ট থাকে দ্যাটস গুড, দ্যাটস বেটার। বাট সিজিপিএটা যদি বলি, সিজিপিএ হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রে, মাস্টার্সের ক্ষেত্রে 2 এর নিচে হওয়া যাবে না মাস্টার্সে। কারণ 2 এর নিচে যে স্টুডেন্ট সে অবভিয়াসলি দেখেন এটা তো পসিবল না কখনোই, 2 এর নিচে হওয়া যাবে না। আর যদি ব্যাচেলর্স এর ক্ষেত্রে বলি, ব্যাচেলর্স এর ক্ষেত্রে টোটাল সিজিপিএ 5 হলে বেটার হয়, মানে 5 বা 5 এর উপরে টোটাল, মানে 10th আর 12th মিলে যদি 5 হয় তাহলে বেটার, বা এর থেকে যদি বেশি হয় তাহলে তো আরো ভালো। বাট এর থেকে কম হলে একটুখানি রিস্ক হয়ে যায় সব জায়গাতে। বাট আমি মনে করি 5 এর উপরে হলে বেটার হয়। বুঝতে পেরেছি। সো ভাইয়া আমরা এখন হচ্ছে এমবিএ নিয়ে কিছু কথা বলি, মানে মাস্টার্স নিয়ে কথা বলি। সেক্ষেত্রে হচ্ছে হুম। এমবিএ ক্ষেত্রে এখানে হয়তো ব্যাচেলর ব্যাকগ্রাউন্ডে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, মাস্টার্সের কারিকুলাম সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। মাস্টার্সের কারিকুলামটা যদি বলি, মাস্টার্স ইজ মাস্টার্স অফ ইকোনমিক্স, তো এই সাবজেক্টটা আছে। এছাড়াও ফিলোসফি ডিপার্টমেন্টে কিছু আদার সাবজেক্ট আছে। তো এই জায়গাটাতে যদি বলি, তো মাস্টার্স স্টুডেন্ট কমপ্লিট করলো, কমপ্লিট করার পর তারা থিসিস করবে, ওই থিসিসের টাইমের মধ্যে তাদের ইন্টার্নশিপের সুযোগ থাকবে। ইন্টার্নশিপের মধ্যে তারা যদি ভালো পারফরমেন্স দেখাতে পারে, যে 1 বছরের রেজাল্টও ভালো, তারপর তার থিসিস পেপারও ভালো আসে, সে কিন্তু ফার্দার ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়ার একটা অপরচুনিটিস আছে। ইউনিভার্সিটি থেকে তাকে কিন্তু অ্যাসিস্ট করবে সম্পূর্ণ প্রোগ্রামটাতেই। সে যদি ইউনিভার্সিটির কাছে হেল্প চায়, ইউনিভার্সিটি যদি তার রিকোয়ারমেন্ট গুলো দেখে যে তার ফুলফিল হইতেছে, তার রিকোয়ারমেন্ট ইউরোপে যাওয়ার মতো, সেনজেন কান্ট্রিতে যাওয়ার মতো রিকোয়ারমেন্ট ফুলফিল হইতেছে, তারপরে তার রেজাল্ট ভালো, তার সবকিছু যদি হয়, তার থিসিস পেপারটাও ভালোভাবে সাবমিট করতে পারছে, তাহলে কিন্তু সে কিন্তু ফার্দার ইউরোপের যে কোনো কান্ট্রিতে চলে যেতে পারবে ইন্টার্নশিপের জন্য। সো এই জায়গাটাতে কিন্তু একটা বেটার অপশন মনে করি আমি। ওকে ভাইয়া, স্টাডি গ্যাপ এখানে কতটুকু ফ্যাক্টর, মানে 4-5 বছর যদি থাকে, গ্যাপ থাকে সেক্ষেত্রে? স্টাডি গ্যাপটা যদি আমি বলি, ব্যাচেলর্স এর ক্ষেত্রে 2023-এর থেকে যারা আছে, 23-এর থেকে মনে করেন অ্যাপ্লাই করতে পারবে, 23 থেকে 26 পর্যন্ত এই টাইমের মধ্যে যদি স্টাডি গ্যাপ থাকে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যদি কোনো স্টুডেন্ট 22-এ পাস করে, মানে 2022-তে পাস করে, বাট 1 বছরের কোনো ব্যাচেলর্স এর একটা কোর্স আছে, তখনও কিন্তু সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ব্যাচেলর্স এর জন্য। আবার যদি মাস্টার্স এর বলি, মাস্টার্স এর হচ্ছে সেমটাই, 4 বছরের বা 5 বছরের যদি গ্যাপ থাকে, আর সেই ক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। তো ওইটা কিন্তু মেজর ফ্যাক্টর না, কারণ স্টাডি গ্যাপটা একটা ফ্যাক্টর আছে, স্টাডি গ্যাপটা বড় ফ্যাক্টর শুধুমাত্র ব্যাচেলার্স এন্ড মাস্টার্স এর জন্য। ঠিক আছে, তো এই জায়গাটা যদি আমরা বলি যে ব্যাচেলার্স এবং মাস্টার্স আমাদের একটুখানি স্টাডি গ্যাপটা একটুখানি মেনটেন করে আসতে হবে। কারণ অনেকে দেখেন, আমি যদি একটা কথা বলি, এটা অনেক সময় স্টুডেন্টের ক্ষেত্রে খারাপ লাগতে পারে, যা রিয়েলিটিটা, 7 বছর স্টাডি গ্যাপ নিয়ে যে আসবে সে কিন্তু পড়ার জন্য আসবে না। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু একটুখানি একটুখানি ভাবে ভাইবে চিন্তায় একটা আপনার আমাদের একটুখানি ডিসিশন নিতে হবে, যে সারা যার 7 বছর স্টাডি গ্যাপ সে কিন্তু পড়ার জন্য আসবে না। ঠিক আছে, মনে করেন সে 12 পাস করার পর তার 6 বছর স্টাডি গ্যাপ হবে, সে কিন্তু পড়ার জন্য আসবে না, সে তার প্ল্যানিং থাকবে সে চলে যাবে অন্য কোথাও। কিন্তু আমরা আমাদের একটা কি রেপুটেশন বিল্ড করার জন্য আসছি, আমরা যদি এসে পালায় যাই তাহলে কিন্তু আমাদের স্টুডেন্ট ভিসা দরকার নেই, আমরা কিন্তু ওয়ার্ক ভিসায় কাজ করতে পারি। বাট কিন্তু আমরা কিন্তু ওইটা করা উচিত না। পড়তে আসছি, পড়াশোনা করবো, তারপর ফার্দার অনেক অপরচুনিটি আছে, তাহলে ওগুলো আমরা গ্র্যাব করার ট্রাই করবো। আচ্ছা ভাইয়া, তার মানে আপনি বলছেন যে ব্যাচেলর এবং মাস্টার্স এর রোড ম্যাপ সিমিলার, কিছুটা হ্যাঁ, সিমিলার। মোটামুটি সিমিলার। আচ্ছা, সেটা সম্পর্কে যদি আরেকটু বলতেন আমাদেরকে। সেটা সম্পর্কে যদি বলি ইন ডিটেলসে, সো নার্সিং, এমবিবিএস, ব্যাচেলার্স, ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্ট গুলাতে আমাদের মেন ফোকাস 2023-এর যে ব্যাচের স্টুডেন্ট আছে তারা পাস করছে, 23-এ পাস করছে, 23 থেকে 26 পর্যন্ত এরা ইজিলি আসতে পারবে, এদের স্ট্র্যাটেজি মেজর কোনো ফ্যাক্টর করবে না। এবং সেকেন্ড জিনিস যদি বলি, যারা 2022-এ পাস করছে এবং তারা 1 বছরের হয়তো বা তাদের রেজাল্ট বা তারা কোথাও কোনো একটা ব্যাচেলার্স এর কোর্সে এনরোলমেন্ট হয়েছিল বাট কন্টিনিউ করা নেই, 1 বছরের জাস্ট রেজাল্টটা আছে, যে ফার্স্ট ইয়ারে সে এক্সাম দিয়েছে, রেজাল্ট আছে, তাহলে কিন্তু সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তার জন্য ইজি। এবার যদি বলি মাস্টার্স এর ব্যাপারটা এজটাও কিন্তু একটু ফ্যাক্টর করে। 30 বছরের উপরে হলে কিন্তু আমরা স্টুডেন্টকে অ্যালাউ করবে না, ইউনিভার্সিটিও অ্যালাউ করবে না, কন্ডিশনাল অফার লেটারও আসবে না, কিছু আসবে না। ঠিক আছে, তো ওই জায়গাটা একটুখানি ফ্যাক্টর করে। বাট অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি না। ঠিক আছে, একটা ম্যাক্সিমাম লিমিট বলে দেওয়া থাকে ইউনিভার্সিটি থেকে। বাট অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি কি হয়, আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের কি হয়, অনেক টাইমে তারা কি করে, 10th কমপ্লিট করার পরে 4 বছরের ডিপ্লোমা করে, তারপরে আবার 4 বছরের ব্যাচেলার্স করে। এর মাঝখানে ব্যাচেলার্স আর ডিপ্লোমার মাঝখানে মাঝামাঝি স্টুডেন্টের একটু গ্যাপ থাকে, 1 বছর বা 2 বছরের গ্যাপ থাকতে পারে। তো ওই টাইমটাতে কি হয়, স্টুডেন্ট ওই টাইমটাতে হয়তো বা অন্য কোনো জব করে, যারা ডিপ্লোমা করে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কাউন্ট করতে পারবো, তাদের কিন্তু এজ কিন্তু আমরা কাউন্ট করতে পারবো না। অনেক টাইমে এজ অনেক সময় যেমন 31 বছরও হয়ে যায়। এখন এটা হচ্ছে কথা হচ্ছে, তার যদি প্রপার ডকুমেন্ট থাকে স্টুডেন্টের,
যে না স্টুডেন্ট আসতে পারবে, প্রপার ডকুমেন্ট আছে, ভ্যালিড ডকুমেন্ট আছে, তখন কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? বাট আমরা ট্রাই করব, আমরা যদি আসার প্ল্যান থাকে আমরা ট্রাই করব স্টাডি গ্যাপটা যেন একটু বেশি না হয়। কারণ আমাদের তো ভিসা রেশিওটাও দেখতে হবে। ভিসা রেশিও যদি 100% হতে হয় তাহলে ওইভাবে তো ডকুমেন্টেশনটাও রেডি করতে হবে। ওইভাবে তো আমাদের কাজও করতে হবে, এই স্টাডি গ্যাপটাও দেখতে হবে। সো সবকিছু মিলায় যদি আমি বলি ওভারঅল মাস্টার্স এর ক্ষেত্রে 30 বছরের বেশি না হলে বেটার হয়। 30 বছর হলেও কোনো সমস্যা নেই যদি প্রপার ডকুমেন্টেশন থাকে। স্টাডি গ্যাপটা 4 থেকে 5 বছর। এই 4 থেকে 5 বছরের মধ্যে সে যদি জব এক্সপেরিয়েন্স দেখাতে পারে বেস্ট। আরেকটা জিনিস আমি মেনশন করে দিতে চাই। সামহাও আমাদের কি হয়, বাংলাদেশে সেশন জটের একটা প্রবলেম আছে। সেশন জটের প্রবলেমটা যেমন 2018 ব্যাচের স্টুডেন্ট পরীক্ষা দিছে 2022-এ, যেমন ন্যাশনাল ন্যাশনালের ইউনিভার্সিটিতে। ক্ষেত্রে এটা দেখা যায়, হ্যাঁ। ন্যাশনাল ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দেখা যায়। 2022-এ এক্সাম দিছে, বাট রেজাল্ট দিতে দিতে কিন্তু 24-25 চলে যায় অনেক টাইম, বা 23-24-এ তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মাস্টার্সে। এটা কিন্তু প্রবলেম নাই। তাদের কিন্তু ওই যে রেজাল্টটা যেদিন দিছে ওই ডেটটা কাউন্ট হবে, রেজাল্ট যেদিন দিছে, বাট যে ডেটটাতে এক্সাম দিছে ওইটা কিন্তু কাউন্ট হবে না। কারণ আমি 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 যখন ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করছি তখন আমি ইউনিভার্সিটির সাথে কথা বলছি। ইউনিভার্সিটি আমাকে একটা জিনিস আমি ক্লিয়ার করতে ট্রাই করছি যে আমাদের বাংলাদেশের সেশন জোটার মধ্যে একটা প্রবলেম আছে। তো ওই জায়গাটাতে আমরা কিভাবে স্টুডেন্টকে নিতে পারবো, রিকোয়ারমেন্ট গুলা কি, তখন আমাদেরকে বলছে দেখো যদি এই প্রবলেমটা থাকে এটা কিন্তু স্টুডেন্টের প্রবলেম, যায় স্টুডেন্ট গ্যাপ দিচ্ছে সেটা কিন্তু তার প্রবলেম, এটা প্রবলেম কিন্তু তোমাদের গভর্নমেন্টের মানে এডুকেশন সিস্টেমে। ওই জায়গাটাতে কিন্তু আমরা স্টুডেন্টটাকে নিতে পারবো, তো স্টুডেন্টটা কিন্তু ভ্যালিড থাকবে, তার ডকুমেন্ট গুলো কিন্তু ভ্যালিড থাকবে। তো ওই জায়গাটাতে স্টুডেন্টদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আছে, যারা সেশন জোটে আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, বুঝতে পেরেছি। ভাইয়া, এন্ট্রান্স ইন্টারভিউতে সাধারণত কি কি প্রশ্ন করা হয়? এক্ষেত্রে আশা করি সবাই একটা বাইপাস করতে পারে। যদি আমি বলি এন্ট্রান্স এক্সাম ব্যাচেলার্স আর মাস্টার্স এর ক্ষেত্রে একবারে ইজি কোশ্চেন। তো আপনাকে ইন্ট্রোডিউস করতে হবে, তারপরে কোন কোর্সে এনরোলমেন্ট করতেছেন এটা প্রফেসর আস্ক করবে, তারপর হচ্ছে আপনার মানে টিউশন ফি কে পে করতেছে, বা আপনার নিজে বাই সেলফ পে করতেছেন কিনা, বা প্যারেন্টস পে করতেছেন, এগুলো আস্ক করবে। প্যারেন্টস এর ব্যাকগ্রাউন্ড কি, প্যারেন্টস কিভাবে পেমেন্ট করতেছে, নর্মাল অ্যাজ ইউজুয়াল তুমি কেন, হোয়াই ইউ আর চুজিং বসনিয়া। তো এই জিনিসগুলো যদি একটা স্টুডেন্ট কমন মানে যদি আইলস নাও করে, আমরা তো ইংলিশ মিডিয়ামের যারা আছে তাদের জন্য ইজি, ইংলিশ ভার্সনের জন্য। যারা বাংলা মিডিয়াম আছে তারা যদি ট্রাই করে যে যেহেতু ইউরোপে আসবে অবভিয়াসলি ইংলিশটা লাগবে, ইংলিশটা এমন আইএলটিএস লাগবে না, আইএলটিএস কিন্তু লাগতেছে না বাট ইংলিশটা লাগতেছে। তো ইংলিশটার প্রতি একটুখানি যদি ফোকাস করে কনভারসেশন বিল্ড আপ করতে পারে একটা স্টুডেন্ট, তাহলে তার জন্য কিন্তু ইজি। আর আমি ভাইভা এক্সামটাকে এতটা হার্ড মনে করতেছি না। আমি যেহেতু বলছি যে একজনের যদি একটা ফ্রেন্ড থাকে ইউরোপে, সে যদি তার সাথে একটা রেগুলার কনভারসেশন করে, যদি একটা ফ্রেন্ডের সাথে প্রথম দেখা হয়েছে, তার সাথে তাকে ইন্ট্রোডিউস করতেছে, সে বাংলাদেশ সম্পর্কে জানতে চাইলো, সে আমি আমি ওই ফ্রেন্ডকে আবার বসনিয়া সম্পর্কে জানতে চাইলাম, সে বসনিয়া সম্পর্কে আমার কাছ থেকে ওপিনিয়ন নিতে চাইলো। তো এই জিনিসগুলো যদি একটা স্টুডেন্ট মানে ভয় ছাড়া যদি যাইতে চায় তাহলে মানে ভাইভা এক্সামটা অ্যাটেন্ড করে সে ইজিলি পাস হয়ে যাবে। আর এতটাও ক্রিটিক্যাল না, আদার ফার্দার ইউরোপিয়ান কান্ট্রির মতো এতটা ক্রিটিক্যাল না। সো আমি বলি যে স্টুডেন্ট একটুখানি ফোকাস হইলে তাহলে তাদের জন্য ইজি হয়ে যাবে ভাইভা এক্সামটা। দ্যাটসমিন ভাইয়া, হচ্ছে ইনিশিয়াল অফার লেটারের পর আর কোনো সমস্যা থাকে না, তাই তো? না না না, কন্ডিশনাল অফার লেটারের পরে জাস্ট সে অ্যাটেন্ড করবে এক্সাম, ভাইভা এক্সাম বা রিটেন এক্সাম বলি যদি এমবিবিএস নার্সিং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, অ্যাটেন্ড করবে। অ্যাটেন্ড করার পরে তারা ইনশাল্লাহ সিলেক্ট হয়ে যাবে, আশা করি ইনশাল্লাহ সিলেক্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে তারা হচ্ছে পেমেন্ট ইনভয়েসটা হাতে আসবে তাদের কাছে, পেমেন্ট করে দেওয়ার পর কন্ডিশনাল লেফার 15 থেকে 20 দিন, সর্বোচ্চ গেলে 25 দিন লাগতে পারে। তারপরে হচ্ছে তাদের ক্ষেত্রে ইনভাইটেশন লেটার হাতে চলে যাওয়ার পরে তারা হচ্ছে ইন্ডিয়া বলেন বা মালয়েশিয়া বলেন যেখানেই থাক, ওইখানে যে এম্বাসিটা ফেস করে তারা চলে আসবে। সো যদি ওভারঅল টাইমিংটা বলি তাহলে 2 to 3 মান্থ, ম্যাক্সিমাম 3 মান্থ, 2 মান্থের মধ্যে কিন্তু সব প্রসেস হয়ে যায় যদি স্টুডেন্ট অন টাইমে টিউশন ফিটা পেমেন্ট করে। ওকে ভাইয়া, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কস্টিং এর সাইডটা। ব্যাচেলর এন্ড মাস্টার্স এর পুরো প্রসেসে কত টাকা খরচ হয় বা কেমন খরচ হতে পারে? ব্যাচেলার্স, মাস্টার্স, ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস, নার্সিং আমরা যদি বলি তাহলে এটা হচ্ছে 1200 ইউরো থেকে শুরু করে 4500 ইউরো পর্যন্ত এটার মধ্যেই থাকে। এই কস্টিংটার মধ্যে কিন্তু সম্পূর্ণটা থাকে। সো এই জায়গাটার মধ্যে আমি ইন্ডিভিজুয়ালি এখন অনেকগুলা সাবজেক্ট আছে, যদি আমি বলতে চাই তাহলে মনে করেন আজকে টাইম শেষ হয়ে যাবে প্রত্যেকটা ভাইয়া একটু সাবজেক্ট। বাংলা টাকায়ও বলে দেন এটা। জি, বাংলা টাকায় যদি
এখন ইউরোর হিসাবটা আসলে আমি এখানে থাকতে থাকতে বাংলা টাকার হিসাবটাই ভুলে গেছি। তা আমি যদি ইউরোর হিসাবটা বলি, তাহলে এই স্টুডেন্টের মাথায় রাখতে হবে যে 1200 ইউরো থেকে স্টার্ট হবে, 1200 ইউরো থেকে 4500 ইউরো পর্যন্ত ম্যাক্সিমাম। এটা হচ্ছে ব্যাচেলর্স, এমবিবিএস, নার্সিং, ইঞ্জিনিয়ারিং, মাস্টার্স সবার জন্য প্রযোজ্য। কিন্তু এটা কিন্তু সাবজেক্ট বেসিসে কিন্তু ডিফারেন্ট এক এক জায়গায়। যেমন যদি ফিলোসফি বলি, ফিলোসফিতে কিন্তু 1250 ইউরো। যদি আমি বলি এমবিবিএস, এমবিবিএস ভানজালুকা বলেন, ভানজালুকা তো যে 4500 ইউরো ইয়ারলি। আর হচ্ছে যদি এই সারাইভোতে বলি তাহলে 3850 ইউরো। মোটামুটি একটু একটু ডিফারেন্ট আছে, 4000-এর কাছাকাছি আসে। তারপরে হচ্ছে ব্যাচেলর্স অফ ইকোনমিক্স যদি বলে তাহলে 2000 ইউরো পার ইয়ার। তো এই জায়গাতে যদি বলি তাহলে কিন্তু মোটামুটি কমই আছে, মানে একটা রেঞ্জের মধ্যে আছে, কম। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছি। ভাইয়া, ইনিশিয়াল অফার লেটার আসার পর স্টুডেন্ট নিজের ব্যাংক থেকে প্রথম 1 বছরের টিউশন ফিটা ডিপোজিট করবে নাকি আদার ওয়ে? আচ্ছা, এই জায়গাটা একটা স্টুডেন্টের অনেক কনফিউশন থাকে। স্টুডেন্ট আমাকে মানে অনেকে, আমার জুনিয়র্সরা যারা অ্যাপ্লাই করছে তারা আমাকে বলতেছে যে ভাইয়া আমি কিভাবে কি টিউশন ফি অ্যাটেন্ড করব, তাহলে আমাকে যদি বলতেন। তাহলে উনি বলছে আমরা যতটুক মানে এখানকার রুলস, যেখানে 3000 ইউরোর উপরে টিউশন ফি হবে, মানে 3000 ইউরো যে সাবজেক্ট গুলাতে, তারা হচ্ছে হাফ পেমেন্ট করবে। ঠিক আছে, হাফ পেমেন্ট করবে, মানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার করে পেমেন্ট করবে। কিন্তু যাদের ক্ষেত্রে মনে করেন 1200 ইউরো, তারা কিন্তু ফুল টিউশন ফিটাই পেমেন্ট করে দিবে। 1200 ইউরো বা 2000 ইউরো তারা কিন্তু ফুল টিউশন ফিটাই পেমেন্ট করে দিতে হবে। বাট 3000 বা 3000-এর উপরে যেগুলো, সেগুলোতে হাফ টিউশন ফি পেমেন্ট করলেই হবে। বুঝতে পেরেছি ভাইয়া। হেলথ ইন্স্যুরেন্স, দেন হচ্ছে টেম্পোরারি রেসিডেন্সিয়াল কার্ড সহ যে বিভিন্ন বিষয় ইনশিওর করতে হয়, সো এটা বসনিয়াতে যাবার আগে স্টুডেন্টরা সবকিছু কিভাবে ম্যানেজ করবে? তো এই জায়গাটাতে হচ্ছে আমি আমি এই জায়গাটাতে হেল্প করব, যে টেম্পোরারি রেসিডেন্সি বলেন, তারপর হচ্ছে ডকুমেন্টেশন অ্যাটাস্টেশন, তারপর হচ্ছে ফরেন মিনিস্ট্রি থেকে ডকুমেন্ট অ্যাটাস্টেশন, তারপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে দেওয়া, তারপর টেম্পোরারি রেসিডেন্সি, এখানে আসার পর টেম্পোরারি রেসিডেন্সির অ্যাপ্লাই। টোটাল বলতে গেলে 1 বছরের যে অন ক্যাম্পাস সাপোর্ট আছে সেটা কিন্তু আমরা প্রোভাইড করব। আমি আছি, আমাদের নেক্সট স্টেপ গ্লোবাল এডুকেশনের টিম আছে, আপনারা আছেন। তো আমরা কিন্তু মোটামুটি সবগুলো এগুলো প্রোভাইড করবো। সো এই ক্ষেত্রে স্টুডেন্টের 1 বছরের তো কোনো টেনশনই নাই। তো ফার্দার যতগুলা হেল্প লাগবে সেক্ষেত্রে আমরা হেল্প করব, আমরা ট্রাই করব আমাদের বেস্ট দিয়ে স্টুডেন্টদের হেল্প করার জন্য। কারণ আমি একটা এখানে স্টুডেন্ট, সো আমি ফেস করছি যখন আমি কারো কাছ থেকে যখন হেল্পটা প্রপারলি পাইনি, তখন কিন্তু আমাকে কিন্তু নিজে থেকে করতে হচ্ছে। তো এই জন্যই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখানে ফার্দার স্টুডেন্টকে হেল্প করবো, যাতে করে তারা যেন ফিউচারে আমি যদি হেল্প করি, তারাও আরো আরো যখন নতুন স্টুডেন্ট আসবে তারাও কিন্তু তাদেরকে হেল্প করবে। এই জায়গাটাতে কিন্তু বেটার একটা স্টুডেন্ট, মানে একটা সাইকেলের মধ্যে চলে যাবে, যে প্রত্যেকটা বাংলায় একজন একজনকে হেল্প করবে। তো এই জিনিসটা করার জন্যই আমি মনে করি যে আমরা ট্রাই করছি যে 1 বছরে অন ক্যাম্পাস সাপোর্ট দেওয়ার জন্য। ভাই, এখানে লিভিং কস্ট কেমন, এন্ড পার্ট টাইম জবের কোনো অপশন আছে কিনা? হ্যাঁ, পার্ট টাইম জবের অপশন আছে। এমবিবিএস নার্সিং এর কথা যদি বলি আপু, আমাদের কিন্তু সপ্তাহে 6 দিনই ক্লাস থাকে। এমনও হয়ে যায় যে রবিবার এখানে উইকেন্ড থাকে, রবিবারেও কিন্তু আমাদের মাঝে মাঝে ক্লাসে যেতে হয়। তো এই ক্ষেত্রে এমবিবিএস নার্সিং এ যারা আসবে তাদের জন্য হচ্ছে সবচেয়ে পার্ট টাইম জবের বেস্ট অপশনটা হচ্ছে গ্লোভো আছে, কর্পা আছে, জ্যাপ আছে, ভল্ট আছে। প্রায় 4টার মতো ফুড ডেলিভারি জব আছে, তারা করতে পারবে। কিন্তু যারা ব্যাচেলর্স এ আসতেছে তাদের কোশ্চেন থাকবে, ভাই আমরা ব্যাচেলর্স এ আসলে কি করবো? ব্যাচেলর্স এ আসলে কিন্তু তাদের কিন্তু সপ্তাহে হয়তো বা 2টা থেকে 3টা ক্লাস থাকবে, বা সর্বোচ্চ গেলে 4 দিন ক্লাস থাকতে পারে। বাকি দিনগুলোতে মনে করুন সকালবেলা ক্লাস থাকলো, বাকি টাইম গুলোতে সে কিন্তু রেস্টুরেন্টে জব করতে পারবে বা ওয়্যার হাউসে জব করতে পারবে। তাদের জন্য ফুড ডেলিভারি জব আছে এবং তাদের বিভিন্ন টাইপের জব আছে। সো স্টুডেন্ট কিন্তু চাইলে কিন্তু ফুল টাইমও জব করতে পারবে যারা ব্যাচেলর্স আসবে। বাট ইঞ্জিনিয়ারিং এও আসবে সেমই কিন্তু। কিন্তু যারা এমবিবিএস নার্সিং আসবে তাদের মাইন্ডসেট রাখতে হবে তারা শুধুমাত্র লিভিং কস্ট উঠাইতে পারবে। ঠিক আছে, সো লিভিং কস্ট উঠানোর জন্য তারা গ্লোবো করতে পারবে। এখন যদি বলি লিভিং কস্টের কথা বলি, সারায়েভো সারায়েভো মোটামুটি কম, মানে লিভিং কস্ট হিসাব করলে, যদি হিসাব করি স্টুডেন্ট যদি নর্মাল ওয়েতে চলতে চায়, 250 ইউরোর মধ্যে কিন্তু স্টুডেন্টের থাকা খাওয়া কমপ্লিট হয়ে যায়। 250 থেকে 300 ইউরো, মানে যদি এখানে বাম কাউন্ট করে, এখানকার কারেন্সি হচ্ছে বাম বা কেএম। তো এক বাম ইজ 1 ইউরো ইজ ইকুয়ালস টু 2 বাম। তাহলে হিসাব করলে 600 ইউরোর মধ্যে 600 ইউরো যদি কেউ কস্ট করে, মানে খরচা করে, তার জন্য কিন্তু অনেক। মানে একটা স্টুডেন্ট যদি আসে যে না ভাই আমি পশ ভাবে চলবো, আমি রেস্টুরেন্টে খাইতে যাবো, এটা করতে যাবো, ওইটা করতে যাবো, তো তার জন্য 600 ইউরো ম্যাক্সিমাম, এর থেকে বেশি লাগে না। কিন্তু যদি বলে না আমি মিনিমাম ওয়েতে খাবো, মিনিমাম বাংলাদেশে যেমন আছে আমি টাকা সেভ করতে হবে, তাহলে কিন্তু সে 400 ইউরো, মানে 200 ইউরোর মধ্যে 400 কেএম,
মানে 200 ইউরোর মধ্যে কিন্তু সে তার লিভিং কস্ট এবং খাওয়া দাওয়ার খরচা উঠাই ফেলতে পারবে দুই জায়গায়। সারায়েভো বলেন এবং বানজালুকা বলেন, তিনটা জায়গায় তারা কিন্তু সেম ওয়েতে চলতে পারবে। ওকে ভাইয়া, ভাইয়া ভিসার ক্ষেত্রে আমাদের ইন্ডিয়া বা মালয়েশিয়া থেকে এমবেসি ফেস করতে হয়। এখানে অনেক স্টুডেন্ট নতুন দেশে গিয়ে কিভাবে সবকিছু সঠিক গাইডলাইনে পাবে? এখন মালয়েশিয়া বলেন, ইন্ডিয়া বলেন, ইন্ডিয়াতে যেমন আমাদের ওইখানে লোক আছে যে সম্পূর্ণ ব্যাপারটাকে, যেখানে আমাদের স্পেশাল একজন সেটেল করে দেওয়া আছে ওইখানে, যারা হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু অ্যাসিস্ট করবে। ওইখানে ইন্ডিয়াতে যত ধরনের হেল্প আছে সম্পূর্ণ ব্যাপারটা অ্যাসিস্ট করবে। ঠিক সেম ভাবে আমাদের মালয়েশিয়াতেও একজন আছে যে সম্পূর্ণ মালয়েশিয়ার ব্যাপারটা অ্যাসিস্ট করবে। সো স্টুডেন্টের অনেক টাইমে ভয় লাগে, আচ্ছা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিব, ডকুমেন্টেশন কিভাবে গুছাবো, সবকিছু কিন্তু স্টুডেন্ট ভয় থাকে। সো এই জন্যই আমরা শুধুমাত্র স্টুডেন্টদের সুবিধার জন্য আমরা এই সম্পূর্ণ জিনিসটা রেডি করছি, যে একজন থাকবে সে ওইখানকার সম্পূর্ণ জিনিসটা হ্যান্ডেল করবে। স্টুডেন্ট যাবে, তার কাছে ডকুমেন্ট গুলো দিবে, সে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দিবে, এরপরে সে ওইখানে যে এম্বাসিটা ফেস করে চলে আসবে, শেষ। এই জন্য আমরা অ্যাসিস্ট করার জন্য দুইজনকে দুই জায়গায় রাখছি, মালয়েশিয়া এবং ইন্ডিয়াতে। ঠিক আছে, বুঝতে পেরেছি ভাইয়া। ভাইয়া ওভারঅল এই ইনটেকের কথা যদি আমি চিন্তা করি, তাহলে সব মিলিয়ে সব প্রসেসিং এর টু ফাইনাল ইনভিটেশন লেটার হাতে পাওয়া পর্যন্ত কত সময় লাগতে পারে? আপু আমি অলরেডি মেনশন করে দিছি, সর্বোচ্চ হচ্ছে আমরা 3 মান্থ কাউন্ট করি। যদি স্টুডেন্ট টিউশন ফিটা ঠিক টাইমে পেমেন্ট করে তাহলে এটা 2 মাস, 2 মান্থ টু 2.5 মান্থ এর মধ্যে ডকুমেন্ট সবকিছু রেডি হয়ে যাবে। মানে স্টুডেন্ট যদি এখন ডকুমেন্টেশনে কাজ করে, সে কিন্তু তাহলে সেপ্টেম্বর ক্লাস স্টার্ট হতে হতে কিন্তু অক্টোবরের মাঝামাঝি, আর নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে, মানে এই টাইমটার মধ্যে কিন্তু ক্লাস স্টার্ট হয়। সামাও অনেকের কি হয়, স্টুডেন্ট টিউশন ফি পে করতে লেট করে অনেক টাইমে, ইন্ডিয়ান ভিসা, মানে আমাদের বাংলাদেশি স্টুডেন্টের কথা যদি বলি, ইন্ডিয়ান ভিসা পাইতে লেট হয়। তো সেই ক্ষেত্রে কি হয়, স্টুডেন্টে একটু ক্লাসে লেট হয়। তো ওই ক্ষেত্রে কি করছে ইউনিভার্সিটি থেকে, যেন স্টুডেন্ট যেন ক্লাস মিস না হয় বা কোর্সগুলো মিস না হয়, তার জন্য কিন্তু অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে। তো স্টুডেন্ট চাইলে কিন্তু অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। এছাড়াও যদি আমি ফার্দার কথা যদি বলি, যে স্টুডেন্টের যদি যত তাড়াতাড়ি সে টিউশন ফি পেমেন্ট করবে, সবকিছু পেমেন্ট করে দিবে, সো তার জন্য কিন্তু তত তাড়াতাড়ি, তাহলে কিন্তু 2 মান্থে কিন্তু ইনাফ সম্পূর্ণ পক্ষে, কিন্তু ম্যাক্সিমাম গেলে 3 মান্থ। আমরা সবসময় ম্যাক্সিমামটাই ধরবো যে 3 মান্থ, বাট মিনিমাম হচ্ছে 2 মান্থ। ঠিক আছে, বুঝতে পেরেছি ভাইয়া। এমবিএ এর ক্ষেত্রে আপনি বলেছেন 6 মাস মানে এক সেমিস্টার একটা পেইড ইন্টার্নশিপ করতে হয়, তাই তো? আচ্ছা, এখানে ইন্টার্নশিপের ব্যাপারটা আমি ক্লিয়ার করি। ইন্টার্নশিপ হচ্ছে, এটা হচ্ছে ইউনিভার্সিটি ওকে অ্যাসিস্ট করবে, একটা কোম্পানির আন্ডারে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাসিস্ট করবে। ইউনিভার্সিটি যদি তার রেজাল্ট ভালো থাকে, যদি তার পারফরমেন্স ভালো থাকে, এমন যদি স্টুডেন্ট 1 বছর অনেক ভালো পারফরমেন্স দেখাইছে, অনেক ভালো রেজাল্ট করছে, তখন ইউনিভার্সিটি থেকে কিন্তু তাকে অ্যাসিস্ট করবে। ঠিক আছে, তাকে দুই জায়গায় অপশন আছে। সে যদি ভালো রেজাল্ট করে, ভালোভাবে পড়াশোনা করে, তাহলে কিন্তু সে ইউরোপে ইউরোপের যে কোনো সেনজেন কান্ট্রিতে যায়, কিন্তু সেখানে কিন্তু সে ইন্টার্নশিপ করতে পারবে। যদি সেটা না হয়, তাহলে সেক্ষেত্রে তাকে বসনিয়াতে থেকেই তাকে কিন্তু ইন্টার্নশিপ করতে হবে। সো আমাদের কিন্তু পড়াশোনার পাশাপাশি জবটাও যেমন দেখতে হবে, মেনটেন করতে হবে, ঠিক সেভাবে পড়াশোনাটাও কিন্তু মেনটেন করতে হবে, তাহলে কিন্তু স্টুডেন্টের জন্য বেটার অপশন পাবে। আচ্ছা ভাই, এক্ষেত্রে যদি আমরা ব্যাচেলার প্রোগ্রামের কথা বলি, সেখানে কি ক্রেডিট ট্রান্সফার করে অন্য কোনো সেশনে কান্ট্রিতে মুভ করা যায়? সেই প্রসেসটা সাধারণত কেমন হয়ে থাকে যদি করাও যায়? এখন হচ্ছে, যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে যেমন ইসিটিএসটা আমাদের কিন্তু ইসিটিএসটা ফলো করে। যেমন ইসিটিএস কি, ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার সিস্টেম। আমাদের কিন্তু এমবিবিএস বলেন, নার্সিং বলেন, ব্যাচেলার্স বলেন, ইসিটিএস ফলো করে, ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার সিস্টেম। যদি আদার্স ইউনিভার্সিটিতে যায়, যদি মনে করেন ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে কোন ইউনিভার্সিটিতে সে শিফট করতে চায়, তখন এখানকার ক্রেডিট, সে কয়টা ক্রেডিট কমপ্লিট করছে এবং এই ক্রেডিট গুলো আর ওই ইউনিভার্সিটি ক্রেডিট গুলো ম্যাচ করতেছে কিনা, তখন ম্যাচের উপর ডিপেন্ড করে তারপরে সে হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে। ইউনিভার্সিটি থেকে যদি সে কন্ডিশনাল অফার লেটার, ইনভাইটেশন লেটার ইস্যু করাইতে পারে, তখন সে এখান থেকে ভিসা করে চলে যাবে। আর এখান থেকে ভিসার ইস্যু 100% ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে। একটুখানি টাইম লাগে, 45 ডেজ, 30 to 45 ডেজ লাগে ভিসা আসতে। যদি ডকুমেন্ট লিগ্যাল থাকে তাহলে আরো তাড়াতাড়ি চলে আসে। ওকে ভাইয়া। ভাইয়া সবার যে কোশ্চেনটা সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে ভবিষ্যতে বসনিয়াতে পিআর বা সিটিজেনশিপের যে কোনো সুযোগ থাকে কিনা? পিআর বা সিটিজেনশিপ এটা হচ্ছে ডিপেন্ড করে, সাবজেক্ট ভেরি করে। যেমন এমবিবিএস নার্সিং এর কথা যদি বলি, এমবিবিএস এর ক্ষেত্রে 6 বছর, 6 বছরকে তারা 3 বছর কাউন্ট করে, এবং এরপরে ফার্দার 2 বছর যদি থাকে তাহলে তারা পিআর পেয়ে যাবে। এছাড়াও 5 বছর টোটাল যদি বলি, টোটাল প্রসেসটা হচ্ছে 5 বছরে 5টা টেম্পোরারি রেসিডেন্সির কার্ড লাগবে।
ঠিক আছে? ৫টা টেম্পোরারি রেসিডেন্সির স্টিকার কিন্তু আপনাকে ইউনিভার্সিটির পাসপোর্টের ভিতরে কিন্তু লাগাই দেয় ৫টা টেম্পোরারি। 5th টেম্পোরারি রেসিডেন্সি লাগানোর পর যখন 6th টেম্পোরারি রেসিডেন্সিটার জন্য এপ্লাই করবে, তখন তারা কিন্তু একটা লং টার্ম ভিসা পাবে, মানে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যে এপ্লাইটা, তখন কিন্তু তাদের প্রসেসটা শুরু হলো। তারপর লং টার্ম একটা ভিসা দিবে, যেমন 5 ইয়ার বা 6 ইয়ার একটা ভিসা দিবে, ওটা কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা। এরপরে এই যে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যে এপ্লাইটা করলো, এরপরে হচ্ছে তার এপ্লাইয়ের ২ বছর পরে যায় সে কিন্তু পাসপোর্টটা পেয়ে যাবে। তখন কিন্তু বসনিয়ান পাসপোর্ট, আর বসনিয়ান পাসপোর্টের র‍্যাঙ্কিং অনেক ভালো। প্রায় অ্যারাউন্ড অনেকগুলা ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরেও কান্ট্রি করতে পারবেন। মন্টেনিগ্রো, সার্বিয়া তো ইজিলি চলে যাওয়া যায় ভিসা তার ছাড়া। মানে ভাইয়া আমরা তো এমবিএস সম্পর্কে জানতে পারলাম, আমরা যদি একটু বিজনেস স্টাডিজ যারা বিবিএ এর জন্য যাবে তাদের কি, মানে তাদের পিআর সম্পর্কে যদি আপনি একটু বলতেন। আমরা যেমন এমবিবিএসটা জানলাম, ব্যাচেলার্সেরও সেম। ব্যাচেলার্সের ক্ষেত্রে হচ্ছে সে ৪ বছর থাকলো। ৪ বছর পরে ৪টা স্টিকার, টেম্পোরারি রেসিডেন্সির স্টিকারে এপ্লাই করছে। এরপর 5th ইয়ারে যে তারপর হচ্ছে সে যদি ফার্দার স্টাডিজ করে বা এখানে যদি জব করে, তখন যে সে আরেকটা হচ্ছে স্টিকার লাগাবে, মানে ৫ বছরের স্টিকার। ৫টা স্টিকার হয়ে গেল, যখন 6th ইয়ারে যখন সে এপ্লাই করবে, তখন কিন্তু সে তখন পার্মানেন্ট রেসিডেন্সির একটা স্টিকার পাবে, যেটা হচ্ছে লং টার্ম ভিসার স্টিকারটা পাবে। এরপরে সে হচ্ছে তার ওই যে পিআরটা পেলো, ওর মধ্যেই ২ বছরের মধ্যে তারা কিন্তু পাসপোর্টের এপ্লাই করবে, তারপর হচ্ছে ব্যাংক কার্ডের এপ্লাই করবে, মানে সরি ইয়া ড্রাইভিং লাইসেন্সের এপ্লাই করবে, তখন কিন্তু ওরা ওই জিনিসটা পেয়ে যাবে। সো আমি যদি বলতে যাই, সম্পূর্ণ প্রসেসটা বলতে ৬ থেকে ৭ বছর লাগে, মানে অ্যাজ ইউজুয়াল এটা কিন্তু ৬ থেকে ৭ বছর লাগে। তো আপনার ভিসা, পার্মানেন্ট রেসিডেন্সি, এরপর হচ্ছে পাসপোর্ট পাওয়া পর্যন্ত। এন্ড এটাতে তো অন্য কান্ট্রি তো মুভ করা যায়, মানে চাইলে হ্যাঁ, সে হ্যাঁ, অন্য কান্ট্রি তো মুভ করতে পারবে। অন্য কান্ট্রিতে মুভ করতে পারবে। সে যদি চায় সে অন্য কান্ট্রিতে চলে যাবে, সে কিন্তু চলে যাবে, তার জন্য ইজি। ওকে ভাইয়া, ভাইয়া হচ্ছে এই পুরো জার্নিতে নেক্সট স্টেপ গ্লোবাল এডুকেশন আপনার থেকে কি কি সহায়তা পাবে একজন স্টুডেন্ট? নেক্সট স্টেপ গ্লোবাল এডুকেশনের টিম আর আমরা মিলে যে সহায়তাগুলো দিব, ফার্স্ট অফ অল হচ্ছে স্টুডেন্টের এখানে বাংলাদেশে যে ডকুমেন্টেশন যত ধরনের কাজ আছে সম্পন্ন করবে আমাদের নেক্সট স্টেপে বাংলাদেশ অফিস। এবং এখানে যত ধরনের ডকুমেন্টেশন, ইনভাইটেশন লেটার ইস্যু করানো, কন্ডিশনাল অফার লেটার ইস্যু করানো, তারপর হচ্ছে টিউশন ফি পেমেন্টে হেল্প করে দেওয়া, তারপর হচ্ছে অন ক্যাম্পাস 1 ইয়ার অন ক্যাম্পাস সাপোর্ট, টেম্পোরারি রেসিডেন্সি অ্যাপ্লাই অ্যাটাস্টেশন করতে, ওগুলো করে দেওয়া, তারপর হচ্ছে ফর্মেসি থেকে ডকুমেন্ট অ্যাটাস্টেশন করে দেওয়া, এগুলা কাজ কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আমরা কিন্তু করে দেব স্টুডেন্টকে। এবং টেম্পোরারি রেসিডেন্সি অ্যাপ্লাই করে দেওয়া, হেলথ ইন্স্যুরেন্স অ্যাপ্লাই করে, সম্পূর্ণ কিন্তু আমরা অন ক্যাম্পাস সাপোর্ট দেব 1 ইয়ারের জন্য। সো স্টুডেন্টের এই ক্ষেত্রে কোনো ভয় পাওয়ারও কিছু নাই। স্টুডেন্ট আসবে, আসার পরে অনেক টেনশন থাকে স্টুডেন্টদের মধ্যে, একটা বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে, যে আসলে এগুলা কে সাপোর্ট দেবে। সম্পূর্ণ সাপোর্টটা আমরা দেবো। সো স্টুডেন্টের শুধুমাত্র কাজ হচ্ছে, তারা হচ্ছে যখন স্টাডিতে ফোকাস করবে, তারা হচ্ছে জাস্ট ফোকাস রাখবে যে পড়াশোনা আর কাজ, তারা এই জায়গাটা ফোকাস রাখবে। এবং একটা বছর পরে তারপরেও যদি স্টুডেন্ট হেল্প লাগে, সম্পূর্ণ হেল্পটা আমরা করবো এখানে। ওকে, আমরা আমাদের সেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা এই হায়ার স্টাডিজ রিলেটেড আরো সেশন সামনে রাখার পরিকল্পনা করছি। অ্যান্ড হায়ার স্টাডিজ বসনিয়াতে হায়ার স্টাডিজ রিলেটেড কোনো প্রশ্ন যদি থাকে, সেক্ষেত্রে নেক্সট স্টেপ গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।